বন্দি হইয়া কারাগারে কান্দে কালু উচ্চস্বরে ডাকে আরো গাজি গাজি বলি। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে। বই বা বহি তখনকার পুঁথি, সেই পুঁথি নিয়েই আমাদের আজকের বিশেষ আয়োজন। বাংলা একাডেমির অমর একুশে গ্রন্থমেলা এই বছর যেটা হলো 2024-এ, সেই বইমেলাতে কিন্তু প্রায় প্রতিদিনই আসরে আমরা যে সাংস্কৃতিক অনুষ্ঠান হয় সেখানে পুঁথি পাঠের আসর ছিল এবং বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের পুঁথি পাঠকরা সেখানে পাঠ করেছে। শুধু বাংলাদেশ নয়, বাংলাদেশের একজন পুঁথি পাঠক সুদূর ফ্রান্সে থাকেন, কাব্য কামরুল, তিনিও ওই সময় বাংলাদেশে আসছিলেন। তিনিও কিন্তু বাংলা একাডেমির এই অমর একুশে গ্রন্থমেলায় তার পুঁথি পাঠ করেছেন। বিশেষ করে পটুয়াখালী থেকে, বরগুনা থেকে, ময়মনসিংহ থেকে, এইসব অঞ্চল থেকে কিন্তু ঢাকাতেও যারা পুঁথি চর্চা করে, আমি যাদের খোঁজ পেয়েছি সবাইকে কিন্তু আমন্ত্রণ জানিয়েছিলাম এবং তারা কিন্তু পুঁথি পাঠ করেছে। এটা এক ধরনের ঐতিহ্য শুরু হলো। এখন আসলে আমাদের প্রকাশনা শিল্পের সঙ্গে যারা আছেন তারাও কিন্তু মানে এই খবরগুলো রাখেন না। আপনি যেটা বলছেন যে মানুষের বাংলার মানুষের আগ্রহ আছে, পুঁথিগুলো পড়তে চায়, ঐতিহ্যের দিকে সবাই যেতে চায়, কিন্তু সেটা যদি বাজারে না থাকে তাহলে পরে তারা তো এই ক্ষোভ থাকবেই। কিন্তু আমাদের প্রকাশকরা এই ব্যাপারে তেমনভাবে আগ্রহী নয়, কারণ তারা বাজার সংস্কৃতিতে দেখেছে যেটা এখন চলছে সেটাই, কিন্তু অতীতের জিনিসও এখন মানুষের কাছে চলতে পারে সে বিষয়ে আগ্রহ কম। এখন পুঁথি যেভাবে অতীতে ছাপা হতো সেইভাবে ছাপাটাও কঠিন, কারণ পুঁথি খুব কম টাকায় ছাপা হতো, বিশেষ করে নিউজ প্রিন্ট কাগজে, এবং সেটা মানে সেটা আমরা বই যে দিক থেকে পড়ি তার উল্টা দিক থেকে শুরু হতো। গেট আপ মেকআপ করে পুঁথি ছাপাটাও কঠিন, যে জন্য হয়তো প্রকাশকরা এই ব্যাপারে আগ্রহী হয় না। তো যারা শিক্ষিত জনতা তারা যে এই পুঁথি সংস্কৃতির চর্চার প্রয়োজনীয়তা সেটা প্রমাণ করতে পারেনি। বিশেষ করে ইউরোপ আমেরিকাতে যদি যান আপনি দেখবেন পৃথিবীর বিভিন্ন দেশে কিন্তু এটা নিয়ে গবেষণা হচ্ছে এবং এটা নিয়ে চর্চা হচ্ছে, কিন্তু আমাদের দেশে সেই ঐতিহ্য প্রায় বিলুপ্ত। কিন্তু একদম যে বিলুপ্ত হয়ে গেছে তা বলা যাবে না, কারণ পুঁথি না পাঠ করলে পারে এখনও অনেক পূজা পার্বণ হয় না। বিশেষ করে প্রতিদিনই আমাদের হিন্দু সম্প্রদায়ের লোকজন সন্ধ্যার সময় পাঁচালি পড়ে, সেটাও পুঁথি। কোথা রইল গাজী ভাই দেখা কবু হইল না, যায় যায় প্রাণ মোর চলি। এমন নিদান কালে ভাই তুমি কোথা রইলে, তবু আসি না করিলে তুমি। মনে রইল এই শোক মৃত্যুকালে তব মুখ, চোখে নাহি দেখিলাম আমি। কান্দে কালু শোকাকুলে গাত্র ভাসে নেত্র জলে। পুঁথি শোনার জন্য আগে মানুষ ব্যাকুল হতেন, এখন সেই ব্যাকুলতাটাও অনেকটা কমে গেছে, যে জন্য আসলে পুঁথি পাঠের ঐতিহ্যটা এখন বিলুপ্তের পথে। মাধ্যম ছিল এই পুঁথি পাঠের ভিতর দিয়ে, একজন পড়তেন অনেক মানুষ শুনতেন, এই কারণেই এই সংস্কৃতিটার বিকাশ হয়েছে। এক ধরনের পেশাজীবী পুঁথি শিল্পীদের আমরা পেয়েছিলাম, যারা হাটে বাজারে গান গেয়ে পুঁথি ছন্দ সুরে পরিবেশন করতেন এবং সেগুলো বিক্রি করতেন, এবং এই পুঁথি বিক্রির ভিতর দিয়ে তাদের যে ইনকামটা হতো সেটা দিয়ে তারা সংসার চালাতেন। তাদের বাংলাদেশের প্রাচীন ঐতিহ্যের ধারাই পুঁথি সংস্কৃতির বিকাশ হয়েছিল। আর এই পুঁথি সংস্কৃতির পিছনের কারণটা আছে, যেটা হলো বাংলাদেশের মানুষ একসময় খুব কম লোক শিক্ষিত ছিল, কারণ এই পেশাটার সঙ্গে এক ধরনের সৃজনশীলতা যুক্ত, মানে পুঁথিটা নিজেকে লিখতে হতো বা অন্যের পুঁথির সুর গুরু ধরে শিখতে হতো। এখন সেই আয়াসসাধ্য কাজ, সেই সৃজনশীল কাজগুলো করার প্রতি মানুষের আগ্রহ অনেকটাই ঘাটতি ঘটেছে। তালপাতার পুঁথিটা আসলে এক সময় মানুষ তো নিজে কাগজ তৈরি করেছে, কাগজ তৈরির আগে কিন্তু প্রাকৃতিক উপকরণ ব্যবহার করে মানুষ লিখত, যেমন গাছের ছাল, তালপাতা, আরও বিভিন্ন ধরনের পাতায়, যেমন পি পাতা, এই ধরনের পাতায় কিন্তু এইসব পুঁথি লেখা হতো এবং সেগুলো শাস্ত্রীয় গ্রন্থ, কাব্যগ্রন্থ বা অলঙ্কার শাস্ত্র, এগুলো সব এই পাতায় ব্যবহার। সংবাদ দিই যে খুলনা বেতার
কিন্তু এবছর থেকে যে তাদের যে বিভিন্ন ক্যাটাগরিতে তালিকাভুক্ত শিল্পী করে, সেখানে কিন্তু আবৃত্তি ক্যাটাগরির বাইরেও পুঁথি পাঠেরও একটা আলাদা ক্যাটাগরি তৈরি করেছে। শিল্প, সাহিত্য আর সংস্কৃতি নিয়ে আমাদের মনে রয়েছে নানান জিজ্ঞাসা। প্রকৃতির সাথে মানুষের সৃজনশীল ভাবনার সম্পর্ক, লেখকের সামাজিক দায় এবং সত্যিকার অর্থে সাহিত্য শিল্পের প্রয়োজনীয়তা বিষয়েও প্রশ্নের কোনো শেষ নেই। আর লেখক কিংবা শিল্পী তার সমকালকে, সমাজকে কিংবা কোনো বিশেষ সাংস্কৃতিক জীবনধারাকে কিভাবে প্রভাবিত করে, এসব স্বাভাবিক ভাবনা আমাদেরকে মাঝে মাঝে চিন্তার অতলে ডুবিয়ে দেয়। হাতে লেখা বইকে আগে পুস্তিকা বলা হতো। যেহেতু আগের দিনে ছাপাখানা ছিল না, তাই হাতে বই লেখা হতো। বলছিলাম প্রাচীন বা মধ্যযুগে পুঁথির কথা। প্রায় সকল সাহিত্যেই হাতে লিখতে হয়েছিল এবং এদের সবারই একাধিক সংস্করণও তৈরি হয়েছিল হাতে লিখেই। তাই প্রাচীন ও মধ্যযুগের সকল সাহিত্যকে পুঁথি সাহিত্য বলা হয়। শব্দ সম্ভার ও ভাষারীতি লক্ষ্য করলে বিভিন্নজন পুঁথি সাহিত্যের বিভিন্ন নামকরণ করেছে। রেভারেন্ড জেমস লংয়ের এ ভাষাকে বলেছেন মুসলমানি বাংলা, আর এই ভাষায় রচিত সাহিত্যকে অবহিত করেছেন মুসলমানি বাংলা সাহিত্য হিসেবে। কলকাতার বটতলার ছাপাখানার বদৌলতে প্রচার লাভ করে বলে এগুলোকে বটতলার পুঁথিও বলা হয়। ভাষা বৈশিষ্ট্যে ও বাক্যরীতির দিক থেকে বিচার করলে প্রথমে এগুলোকে দোভাষী পুঁথি এবং পরবর্তীকালে মিশ্র ভাষারীতির কাব্য বলে অভিহিত করা হয়। দোভাষী পুঁথিকারদের সাধারণভাবে শায়ের বলা হয়। শায়ের একটি আরবি শব্দ যার অর্থ কবি। প্রাচীন যুগে যাকে বলা হতো পুস্তক, মধ্যযুগে তাকেই বলা হতো পুঁথি। আরে বাঘ বলে শুনো পীর, শান্ত করো মন, এত এত দাস মোরা কিসের কারণ, এই বেলা যাব মোরা ব্রাহ্মণা নগরে, দেখিব মুকুট রাজার কত শক্তি ধরে। আর বংশপুরী সর্বতার বিনাশ করিয়া, চাম্পাকে তোমার সাথে আনি দিব বিয়া। এ বলিয়া বাঘ সবে সাজিতে লাগিল, খান্দেওয়ারা বাঘ সেই প্রথমে সাজিল। আর সেই বাঘ হয় সব বাঘেরও প্রধান, রাক্ষস ধরিয়া খায় ভাঙিয়া গর্দান। সাজে বাঘ বেড়া ভাঙ্গা বৃহৎ ভীষণ, মারিয়া অসুর সিংহ করেন ভক্ষণ। আর সাজে বাঘ দানেওয়ারা চলে লাফ দিয়া, আকাশের সূর্য চায় খাইতে ধরিয়া। সাজে বাঘ ভৃঙ্গরাজ পর্বত আকার, পাতালে বসুকি কাপে গর্জনে তাহার। আর সাজে বাঘ কালকুট চল ধাপ ধাপ চলে, হাতি লয়ে দৌড় দেয় দন্তে ধরি গালে। সাজে বাঘ শিলা চক্ষু গোড়াইয়া চায়, মানুষ ধরিয়া সেই ঘাড় ভেঙ্গে খায়। আর এই বলিয়া নৌকা তার বাই ধীরে ধীরে, রাখি রাখো রাখো বলি গাজী ডাকে উচ্চ স্বরে। শুনিয়া গাজীর ডাক লাগাইল তরি, তখনই আসিল গাজী লয়ে ভেরা বেরি। গাজীকে দেখিয়া তারা জিজ্ঞাসা করিল, কোথা হইতে আসিয়াছ, যাবে কোথা বলো। আরে গাজী বলে, ভাই সিরা শুনো সমাচার, ব্রাহ্মণা নগরে যাব করে দেহ পার। সিরা বলে, মরণের স্বাদ বুঝিয়াছে, একটি ফকির বন্দি আছে কি মরিছে। আর সিরা বলে, দাও আগে সুবর্ণের করি, এক করা কম নহে এক বিংশ ভুরি। গাজী বলে, করি আজি মোর কাছে নাই, বিক্রয় করিয়া শেষে কাল্য দিব ভাই। বনভূমির যে পূজা হয়, পূজার মানে সেই মূর্তির সামনে সেটা পাঠ করা হয়, মাসব্যাপী পাঠ করা হয়, এবং এটার সঙ্গে ভক্তি, ভালোবাসা, শ্রদ্ধার একটা সম্পর্ক আছে। এটা শুধু ঐতিহ্যচারণ না, কিন্তু সেই বিশ্বাসের জায়গাটা তো আমরা আধুনিক মানুষ পোষণ করি না। এর ভিতরে বাংলাদেশ শুধু নয়, বাংলাদেশের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতের বিভিন্ন প্রদেশে যে বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে পুঁথি রচনা হয়েছিল সেগুলোর সংকলন আছে। এর পাশাপাশি আমি আরেকটি গ্রন্থ প্রণয়ন করেছি, লোকায়ত সাহিত্য সঙ্গীতে বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধ। এখানেও কিন্তু মুক্তিযুদ্ধকালে অনেকেই পুঁথি লিখেছিলেন, শুধু প্রকাশ করেননি, অনেকে আবার হাতে লিখে সেই পুঁথিগুলোকে সংরক্ষণ করেছিলেন। সেগুলোও আমি তাদের উত্তরাধিকারদের হাত থেকে পেয়েছি এবং সেগুলো নিয়ে আলোচনা লিখেছি
এবং সেই পুঁথিগুলোতে বাংলাদেশের মুক্তিযুদ্ধের অন্যরকম একটা ইতিহাস আছে। প্রান্তিক পর্যায়ের মানুষ এই মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু, বাংলাদেশের জাতীয়তাবোধের চেতনা, তাদের স্বপ্ন আকাঙ্ক্ষা বাংলাদেশ নিয়ে কী ছিল সেগুলো কিন্তু লিপিবদ্ধ করেছিলেন। এর পাশাপাশি আমার আরেকটি বই আছে, সাধক কবিদের রচনায় বঙ্গবন্ধুর জীবন ও রাজনীতি। এই বইয়েও কিন্তু বাংলাদেশের বিভিন্ন প্রান্তের পুঁথিকারদের পুঁথি আমি ব্যবহার করেছি। তো এত বড় সমৃদ্ধ একটি পুঁথি সাহিত্যের ধারা, কিন্তু সেই ধারা সম্পর্কে আমরা অনেকেই কিন্তু জানি না, এবং যেই পুঁথি সাহিত্য আমাদের দেশের গণজাগরণে, মুক্তিযুদ্ধে, ভাষা আন্দোলনে উদ্দীপনা দিয়েছে এবং আমাদের দেশের ইতিহাসকে কিন্তু পূর্ণাঙ্গভাবে লেখার কাজে সহায়ক হয়েছে। কালের স্রোতে সব কিছুই হারিয়ে যায়। হয় যে আমাদের এই সাহিত্যের মধ্যে, বাংলা সাহিত্যে অনেক বিজাতীয় প্রভাব যেগুলো এখন বর্তমানে আসছে, বিশেষ করে পাশ্চাত্য সাহিত্যের যে ভাবধারা, যে গান সঙ্গীত যেগুলো ঢুকছে, সেগুলো আমরা এখন তার পিছনেই দৌড়াচ্ছি। পুঁথি সাহিত্যে অনুরক্ত ছিল, সেটা আমরা এখন প্রায় ভুলেই গিয়েছি, কারণ এগুলাকে এখন পুরাতন হিসাবে দেখা হয়। কিন্তু পুরান চাউলে যে ভাতে বাড়ে, এইটা কিন্তু অনেকেই এখনও বুঝতে পারে নাই। তারা আধুনিকতার এই কর্মনাশা স্রোতে তারা হারিয়ে যাচ্ছে। ছোট রঘুনাথপুর হাই স্কুলের সহকারী প্রধান শিক্ষক ফরিদুল ইসলাম আমাদেরকে যেটি শুনিয়েছেন, এই রকমের হারিয়ে যাওয়া ঐতিহ্য আমরা তুলে ধরতে চাই। যদি আপনাদের কারো এরকম জানা থাকে আমাদেরকে জানাবেন এবং কমেন্ট বক্সে কমেন্ট করবেন। এই প্রত্যাশা রেখে আজকের মতো বিদায় নেব। আমি রফিকুল ইসলাম। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, বাই বাই।